চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফরসঙ্গী ১৫ জন। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি, সংস্কারের পরে নির্বাচন বললেন উপদেষ্টা। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াত আমিরের। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। ৫ তারকা হোটেলে আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডনে। চিকিৎসক ও পরিবারের সদস্য সহ ১৫ জন বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন। সঙ্গে থাকছেন পুত্রবধূ শর্মিলা রহমানও। আহমেদ সালেহিনের রিপোর্ট। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত ৮ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের ৭ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও ১৫ জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গী। কাতার এয়ারওয়েজে যাচ্ছেন। টাইমটা তো ম্যাডাম নির্ভর করে, টাইম তো সব কিছু ম্যাডাম যখন সময় দেবে। ডেটটা তো চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট। ৩০ তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, ৭ তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার জন্য নয়, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব আলোচনা সভায় কথা বলেন তিনি। দেশের ষড়যন্ত্র থেমে নেই বলে দাবি করে ডাক্তার জাহিদ বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি জানান, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, ইতিহাসে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে। আর যদি তা না হয়, লক্ষণ সেনকেও যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচার পলায়ন করেছে, যতই হম্বিতম্বি করুক হিটলারও বিরোধ আসে নাই। আর পলাতক স্বৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য এসেছে জানিয়ে আমির বলেন, তাদের মাধ্যমে যেন আবার কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর আইডিইবি ভবনে আলোচনা সভা। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে অংশ নেন কয়েকশো ডিপ্লোমা প্রকৌশলী। প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। এর আগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের পেশাজীবী ডাক্তারদের সম্মেলনে অংশ নেন কয়েকশো চিকিৎসক। জামায়াতের আমির বলেন, মানবিক বাংলাদেশ গঠনে চিকিৎসকদের অবদান রাখার সুযোগ সবচেয়ে বেশি। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি, কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। উন্নত গবেষণায় আরও মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। একটা স্পন্দন সৃষ্টি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি, রাষ্ট্র সংস্কারই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময়ের বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরই নির্বাচন দেয়া হবে বলে জানান উপদেষ্টা। পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই, প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাব। এবার বড়দিনের খবর। আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনা, সঙ্গীত ও নানা বয়সের মানুষের পদচারণায় মুখর রাজধানীর বিভিন্ন গির্জা। অধিকাংশ এসেছেন সপরিবারে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রার্থনা, সঙ্গীত ও নানান বয়সের মানুষের পদচারণায় মুখর গির্জা প্রাঙ্গণ। যিশু খ্রিস্টের জন্মদিনে নানা আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। বুধবার সকাল থেকেই বড়দিনের উদযাপনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জপমালা রানী গির্জায় আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। অধিকাংশ এসেছেন সপরিবারে। প্রার্থনা সহ নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন তারা। সবাইকে মেরি ক্রিসমাস। সমগ্র বিশ্বের জন্যই যেমন আনন্দের, আমাদের দেশের জন্য আনন্দের, এবং এই আনন্দটা আমরা সবার সাথে সহভাগিতা করতে চাই। আমাদের বড় প্রার্থনা আমরা যেন সবাই মিলে মিশে থাকতে পারি, ঠিকভাবে বসবাস করতে পারি। পুরো বছর ওয়েট করি যে এই দিনে আমরা সবাই একসাথে ফ্যামিলি সবাই মিলে মিশা শুনবো। এদিকে জমকালো আয়োজন ছেড়ে গির্জায় প্রার্থনা সেরে কেউ কেউ এসেছেন কবরস্থানে। সেখানে সমাহিত আছেন কারো মা, কারো দাদি, কারো প্রিয়জন। প্রার্থনা চলছে তাদের আত্মার মঙ্গল কামনায়। ধারণা করা হয় আজ থেকে 2024 বছর আগে জেরুজালেমের বেথেলহেমে মা ম্যারির কোলে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট।
মানবজাতিকে হিংসা ও বিদ্বেষের পথ থেকে সরিয়ে এনে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠায় করা ছিল তার জীবনের মূল লক্ষ্য। আজ তাই তার এই জীবন দর্শন প্রচারিত হোক সকল মানুষের মধ্যে, শান্তি প্রতিষ্ঠা হোক সমস্ত বিশ্বে, এই কামনাই করছেন তার অনুসারীরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উপলক্ষে নানা আয়োজনের রাজধানীর তারকা হোটেলগুলোতে। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার উম্মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ শুভ বড়দিন এবং এই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সব থেকে আনন্দের এবং খুশির দিন। সারা দিনভর গির্জায় প্রার্থনা শেষে এখন কিন্তু পরিবারের সবাই দিনভর হাসি গানে দিনভর গির্জায় প্রার্থনা শেষে এখন কিন্তু এই শেষ বেলায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা এখন পরিবার নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন এবং এই বড়দিনকে ঘিরে কিন্তু রাজধানীর যে তারকা হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান এবং এখানে কিন্তু ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজের উপহারে মেতে উঠেছে এখানকার শিশুরা। আমি এখন রাজধানীর 5 তারকা হোটেল সোনারগাঁওয়ে আছি, যেখানে শিশুদের জন্য এখানে এখন যে জায়গাটি দেখছেন এখানে কিন্তু ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে ক্রিসমাস কিডস কার্নিভাল। এখানে সবথেকে যে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে টগি ফান ওয়ার্ল্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেম রাইড চলছে, পাপেট শো, জাদু প্রদর্শনী এবং নাগরদোলা সহ নানা কিছু রাখা হয়েছে। বাচ্চারা কিন্তু এখানে ভীষণভাবে উপভোগ করছে। তাদের সাথে পরিবারের সদস্যরা এখানে এসেছেন। যেহেতু শুরুতেই বলেছি এখানে বাচ্চাদের খেলার পাশাপাশি নানান ধরনের খাবারের আয়োজন করেছে, বাচ্চারা কিন্তু সেগুলোও খুব দারুণভাবে উপভোগ করছে। এখানে যে বিশেষ রাইডের ব্যবস্থা করা হয়েছে সেগুলোতে কিন্তু শিশুরা নেচে গিয়ে উপভোগ করছে। বাচ্চাদের এই অংশটি বাদেও কিন্তু পুরো হোটেলটি নানান আয়োজনে সাজানো হয়েছে। আমরা একটু আগে দেখেছি যে পুরো লবি জুড়ে এখানে জ্বালানো হয়েছে নানান রঙিন আলো, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং বড়দিন উপলক্ষে কিছু ধর্মাবলম্বীরা পারিবারিক ও ধর্মীয় মেলবন্ধনের আসলে এই দিনটিকে তারা আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাচ্ছেন, একান্তে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং এই যে অংশটি দেখছেন এখানে কিন্তু সারা দিনভর যে প্রার্থনা শেষে এখন দিনের শেষটাতে আসলে পরিবারের বাচ্চাদেরকে নিয়েই পরিবারের লোকজন এখানে এসেছেন এবং বাচ্চারা কিন্তু এখানে খুব আনন্দের সাথে নেচে গিয়ে উদযাপন করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বড়দিন উদযাপনের খবর জানতে সরাসরি ছিলাম হোটেল সোনারগাঁওয়ে। এদিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে ঢাকার বাইরেও বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে কেক কেটে ও গোশালায় মোমবাতি প্রজ্বলন সহ হয়েছে প্রার্থনা। মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে দেশ ও বিশ্বে শান্তি কামনা ভক্তদের। খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, জ্বালানো হয়েছে রঙিন বাতি। প্রথম প্রহরেই গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালিয়ে বড়দিনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়। কিছু গির্জায় 2 দফায় প্রার্থনাও হয়। পরে যীশুখ্রিস্টের ভক্ত অনুসারীদের মাঝে বিতরণ করা হয় কেক। 25 ডিসেম্বর যিশুর জন্মদিনকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই এদিন যিশুর আগমন ঘটেছিল। তাই মানুষে মানুষে ভেদাভেদ কমে শান্তির বার্তা ভক্তদের। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি, আনন্দ, ভালোবাসা এনেছিলেন, সেই শান্তি, আনন্দ, ভালোবাসা যেন পৃথিবীর সকলের মাঝে বিরাজ করে। ছেলে মেয়ে নাতি-পুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। পরিবার, দেশ ও বিশ্বের শান্তি এবং মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। তিনি এই পৃথিবীতে এসেছেন দুস্থ, গরিব, অসহায় মানুষদের মুক্তি দিতে এবং আমাদের শান্তি দিতে। বর্তমানে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল অবস্থা চলছে সেইটা যেন দূর হয় এবং আমরা সবাই যেন মিলেমিশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়তে পারি। মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে
আমাদের বড় হতে হবে, সেটাই বড়দিনের আসল উদ্দেশ্য। বড়দিনের আয়োজন ঘিরে গির্জায় গির্জায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী। উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসফরাস ডি ক্রুজ, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা। বড়দিন উপলক্ষে কেক কাটা ও ফটো সেশনে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার চেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ ও আলোর পথে। এদিকে বড়দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের ভিড়। সে খবর জানাতে কুয়াকাটা সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শিকদার জাবের হোসেন। আজ শুভ বড়দিন, সরকারি ছুটির এই দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি। এই পর্যটন কেন্দ্রটিতে এই মুহূর্তে পর্যটকদের ভিড় কানায় কানায় দেখা যাচ্ছে। তো আজ সকাল থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু সৈকতের 18 কিলোমিটার যে এলাকা, 18 কিলোমিটার এলাকায় কিন্তু ভরে গেছে পর্যটক দর্শনার্থী। তারা কিন্তু সৈকতের যে বালিয়াড়ি, সেই বালিয়াড়িতে হাঁটছেন এবং বালিয়াড়িতে পা ভাসাচ্ছেন এবং সৈকতের বেঞ্চিতে বসে প্রিয়জনকে নিয়ে অনেকে গল্প করছেন। তো আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজ সরকারি ছুটির দিন, সেই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার, এরপর শুক্র এবং শনি এই 2 দিন বন্ধ থাকবে। আর এই 2 দিন বন্ধকে ঘিরে কিন্তু মানুষের ছুটি পেয়েছে। এই ছুটিতেই কিন্তু পর্যটকরা এখানে ছুটে এসেছেন। আমরা হোটেল মোটেল মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে হোটেলের যে রুম, সেই রুমগুলো বুকিং হয়ে গেছে। পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ বৈষম্যমূলক, অযৌক্তিক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিও তাদের। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনের প্রশাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তারা কথা বলেন। উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং পেশাভিত্তিক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার সব অফিসে 1 ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন 25 ক্যাডারের কর্মকর্তারা। অন্যদিকে সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি পালন করেন প্রশাসন ক্যাডারের 4 শতাধিক কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক বিসিএস ক্যাডাররা। বিভিন্ন জেলার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা যোগ দেন অনলাইনে। এ সময় কর্মকর্তারা বলেন, গত 15 থেকে 17 বছর ধরে কিছু কর্মকর্তার দলীয় আচরণের কারণে সংকটজনক অবস্থায় চলে গিয়েছিল প্রশাসন। তা উত্তরণে সংস্কার প্রয়োজন। তবে সংস্কার করতে গিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, দিয়ে কেউ প্রশাসনে গিয়েছে, কেউ অন্যান্য ক্যাডারে গিয়েছে। আজকে এত বছর পরে এসে আবার তারা হলো প্রশাসনে আসবে।
এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না। টেকনিক্যাল ক্যাডার থেকে জেনারেল ক্যাডারে আসার একটা প্রবণতা মনে হচ্ছে, তাহলে টেকনিক্যাল ক্যাডারের কি অবস্থা হবে? সেখানে তো পদশূন্যতা তৈরি হবে, কাজে বিঘ্ন হবে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। রাজনীতিবিদদের পদলেহন করে করে কেউ সবাই না করে আমাদের সার্ভিসটাকে নষ্ট করেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি তোলেন সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে সিভিল সার্ভিসকে শতভাগ নিরপেক্ষ করে তোলার আহ্বানও জানান তারা। আজকে যারা দুর্নীতি করেছে তাদেরকে সংস্কার করা, এই দক্ষ জবাবদিহিমূলক নিরপেক্ষ প্রশাসন তৈরি করার সমস্যাগুলো কি আমাদেরকে তো সেইগুলো চিহ্নিত করতে হবে। ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে চিহ্নিত করে, আপনাদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে, আপনাদের পারিবারিকভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করে, আপনাদেরকে আপনাদের কর্মস্থল থেকে ঠিকমতো প্রমোশন না দিয়ে যে অন্যায় অবিচার করেছেন, সেই অন্যায় অবিচারের প্রথমত সংস্কার কমিটি সেটি তাদের দৃষ্টিতে আনবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দাবি করতে চাই। রাষ্ট্রের সব কাঠামোর সংস্কার প্রয়োজন বলেও মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময়। ভারতের কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও আত্মসাতের মামলায় অভিযুক্ত ব্যবসায়ী পি.কে. হালদার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আলিপুরের প্রেসিডেন্সির সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে চলে যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে পি.কে. হালদার ও তার 3 সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে মামলা চলাকালে তাদের হাজিরা দেওয়ার পাশাপাশি দেশ ত্যাগ না করার শর্ত দেন বিচারক। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেয়ার 4.5 মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে 720 কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনেই জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতে এ ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশন টাস্ক ফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। হাসিনা সরকার পতনের পর 19 আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসে কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে 720 কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। অবস্থায় অনেকেই ব্যক্ত করেছেন হতাশা। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বারবার আবার 4-5 দিন ফালাই আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। খারাপ কোম্পানি কি এটাকে রেকটিফাই করার দায়িত্ব কার? রেগুলেটরি বডির। এইটা যদি আমরা সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে কোনো ফোন, তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে। কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না। ভালো কোম্পানি কি এই বাজারে নাই? অবশ্যই আছে। তো সে স্কয়ার ফার্মা বাড়ে না কেন? স্কয়ার ফার্মা তো 300 টাকা থাকার কথা, তারা 110% ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু কই, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এর সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমরা দেখি যে বড় বড় ফাইন হচ্ছে এখন, গত কয়েক মাস ধরে দেখছি। তাহলে তাই যদি হয়ে থাকে, এর আগের যে কমিশন ছিল সেখানে তো এইগুলো তো যে রায়গুলো এখন হচ্ছে, বড় বড় দেখা যাচ্ছে পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন, সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা, তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেটা মাথায় রেখে হয়তো আমাদের কোনো একটা সৃজনশীল উপায়তে এই শাস্তির ব্যাপারটা প্যাক করতে হবে। ধান চালের জেলা হিসেবে পরিচিত নওগাঁয় নানা সংকটে বন্ধ হয়ে গেছে ছোট বড় প্রায় 1000 মিল চাতাল। কয়েকশো কোটি টাকা দেনা নিয়ে ব্যবসায়ীরা অনেকেই এখন আত্মগোপনে। এদিকে এসব মিল মালিকদের কাছে পাওনা টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন চাষি ও ব্যবসায়ীরা।
আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁয়। বিস্তীর্ণ সবুজে মোড়ানো এসব ধান মাঠ থেকে আসে হাটে। হাটের দরদামে পাইকার কেনার পর ধান থেকে চাল বের করতে নেওয়া হয় মিল চাতালে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে। কৃষিপ্রধান এ জেলার অর্থ বাণিজ্য হয়ে ওঠে ধান চাল কেন্দ্রিক। আর এই ধান চালকে কেন্দ্র করে গড়ে তোলা হয় প্রায় ১২০০র মতো ধানের চাতাল। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের সময় নেওয়া নানা পদক্ষেপে একের পর এক বন্ধ হতে থাকা এসব মিল চাতাল বর্তমানে ঠেকেছে ২০০-তে। বেশিরভাগ মিল চাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যবসায়ী দেনার দায়ে গিয়েছেন আত্মগোপনে। প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার পর মিল চাতাল বন্ধ করে টাকা না দিয়ে অনেকে গা ঢাকা দিয়েছেন। আর পাওনা টাকা উদ্ধারে চাষি ও ব্যবসায়ীরা সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে ধর্ণা দিচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এই টাকাটা উনি দীর্ঘদিন ধরে দিচ্ছে না। আমাদের ১০-১৫ জন মারা গেছে। ইভেন্ট আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এখনো পর্যন্ত ১২ লক্ষ টাকা আমার পাওনা আছে। কিসে তোমাদের টাকা পাবা বলে ঢালাওভাবে পিটাতে লাগলো। প্রশাসনের কাছে তো আমরা দীর্ঘদিন যাবতই ঘুরতেছি, প্রায় ১ বছর যাবত আমরা প্রশাসনের কাছে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্ষতিগ্রস্ত চাষি ও ব্যবসায়ীদের পাওনা শত কোটি টাকা উদ্ধারে চেষ্টা করছেন তারাও। তাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব আছে কিনা, সেগুলো ফাংশনিং আছে কিনা, সেগুলো যদি ফাংশনিং থাকে সেগুলোকে আটকায় রেখে আমরা টাকা ফেরত দেওয়ার হয়তো বা বন্দোবস্ত করতে পারবো না, কিন্তু একটা উদ্যোগ নিতে পারবো। সমিতির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব তার জন্য অচিরেই এই টাকাগুলো যারা পাওনাদার আছে তাদের এই টাকা যেন পরিশোধ করে। স্থানীয় খাদ্য বিভাগ জানায়, জেলায় ৫৬টি অটো ও ১২৫টি হাস্কিং মিল চুক্তি সম্পাদন করে ধান চাল সরবরাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্যবসায়ীদের ৫০% ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চট্টগ্রামের রেডিসনে আয়োজিত আগামীর বিকশিত অর্থনীতি কেমন হবে শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি। এ সময় ২০২৪-এর শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাত সংস্কার করার কথা জানান উপদেষ্টা। অন্যদিকে চলতি বছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য আর্থিক খাতে লুটপাট, দুর্নীতির বিচার ও কার্যকর সংস্কার চান তারা। আপনারা যেসব বিজনেসকে প্রতিনিধিত্ব করেন এখানে, সেখানে সম্ভাব্য একত্রিত হয়ে 50% ভ্যাট এন্ড ট্যাক্স বাড়ায় দেন। এর মাধ্যমে এই ২০০০ শহীদের মর্যাদা আমরা স্থাপন করতে পারবো। আমরা পারবো, আপনারা চেষ্টা করলে পারবেন। আমি এনবিআর চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে সেক্টরাল অ্যাপ্রোচ নেন, স্টিল ইন্ডাস্ট্রিকে ধরেন, একসাথে সবগুলোকে ধরেন। ছুটির দিনে জমে উঠেছে রিহ্যাব আবাসন মেলা। ক্রেতা দর্শনার্থীর কেউ পছন্দের ফ্ল্যাট প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজ খবর নিয়ে রাখছেন। তবে নির্মাণ খরচ বাড়ায় বছর ব্যবধানে ফ্ল্যাটের দাম বেড়েছে দ্বিগুণ। রিহ্যাব নেতারা বলছেন, এরপরও মেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হবে। দীর্ঘ ৬ বছর ভাড়া বাসায় থাকেন ডাক্তার মাসুদ রানা। এবার নিজের একটি ঠিকানা খুঁজছেন। আবাসন মেলায় এসেছেন পছন্দের সেই ফ্ল্যাট বুকিং দিতে। ৪০ বছরে আপনি যে জিনিসটা করতে পারবেন সেটার জন্য আপনি ৬৫ বছর ৬০ বছর পর্যন্ত ওয়েট কেন করবেন? শুধু মাসুদ রানা নয়, এমন অনেকে এসেছেন নিজের সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট বা প্লট বুকিং দিতে। আজকে প্রাইমারি একটু কথা বলে গেলাম, হয়তো বা বিকেলে আবার আসতে পারি বুকিং দেওয়ার জন্য। কিস্তির যে সুবিধাটা দিচ্ছে দেখলাম, তাতে মনে হয় নেওয়া সম্ভব। এককালীন পেমেন্টে কিন্তু 30% ডিসকাউন্ট এবং কিস্তিতে কিন্তু 20% ডিসকাউন্ট আছে। নানা আকর্ষণীয় অফার দিচ্ছেন মেলায় অংশ নেয়া ১৭৫টি আবাসন কোম্পানি। আধুনিক একটা ভালো একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক একটা স্পেস আমরা দিতে পারবো সবাইকে। বিল্ডিংয়ের ছাদে আমরা তৈরি করে দেব এবং সবাই অল্প টাকার ভিতরে সবাই সাঁতার কাটতে পারবে। ওনাদের সাথে আমরা পরিচয় হচ্ছি, আমাদের গ্লাস সম্পর্কে তারা জানতে পারছে। আমরা 700 ppm এর গ্লাস দিচ্ছি, ক্লিয়ার গ্লাসটা। ক্রেতাদের সহায়তার জন্য ঋণ সুবিধা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন মেলায় আসা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আমাদের যদি ইন্টারেস্ট 12%, তবে কাস্টমার বেসিসে এটা আমরা আরও 1% আমরা কমিয়ে দিতে পারি। নির্মাণ সামগ্রীর দাম ও কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বাড়ায় ফ্ল্যাটের দাম বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। ডলারের দাম ছিল 89.90, সেটা এখন 124। আপনি কনভার্ট করেন, ইম্পোর্টেড আইটেমগুলোর মূল্য তো সেভাবে বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। সোমবারে শুরু হওয়া এবারের আবাসন মেলার পর্দা নামবে শুক্রবার রাত 10টায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বড়দিনের খবর। নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫.৫ বছর পর ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালে আসতে পেরে খুশি যিশু ভক্তরা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সিরিয়াতেও উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। নানা রঙের ফানুস উঠছে গ্রিসের আকাশে। মনোমুগ্ধকর সেই দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের কজ্জিয়া স্কোয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী ও স্থানীয়রা। ফানুস ওড়ানোর পাশাপাশি ছবি তুলে নিজেদের মতো আনন্দ উদযাপন করেন তারা। পরিবার, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করেন, শান্তি কামনা করেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের জন্য। ফানুসগুলো আকাশে উঠছে, আমরা সবাই অনেক খুশি। এথেন্সের উৎসব সবসময় অনেক বেশি সুন্দর হয়। স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালেও ধর্মীয় রীতিনীতি অনুসারে ক্রিসমাসের প্রার্থনা করা হয়। ২০১৯ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫.৫ বছর পর প্রথমবারের মতো সেখানে উপস্থিত হতে পেরে খুশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নটরডেম আবারও খুলেছে, যা আশা জাগানিয়া একটা ব্যাপার। পুনরায় খোলার পর প্রথম বড়দিন উদযাপন করছি আমরা। যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়াও সেজেছে মনোমুগ্ধকর আলোকসজ্জায়। দেশটির সাদনায়া শহরে মঙ্গলবার আলোকসজ্জায় সজ্জিত ক্রিসমাস ট্রি দেখতে জড়ো হন বাসিন্দারা। এ সময় সিরিয়ায় শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেন তারা। আমরা সবাই খুশি। অন্য বছরের তুলনায় এই বছরটি একেবারে আলাদা। এবছর নতুন সিরিয়ার জন্ম হয়েছে, জয় এসেছে। যিশু খ্রিস্টের জন্মদিনও, যিনি সমগ্র বিশ্বে শান্তি, ভালোবাসা বার্তা ছড়িয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও মঙ্গলবার সকালে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিয়েভের গির্জাগুলোতে সমবেত হন ইউক্রেনীয়রা। মোমবাতি জ্বালিয়ে অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের কাছে স্বাভাবিক জীবনের প্রার্থনা করেন। ইতালির ভ্যাটিকান সিটিতে বড়দিনের উদযাপন শুরু হয় ধর্মযাজক পোপ ফ্রান্সিসের হাতে। প্রার্থনার উদ্দেশ্যে সেন্ট পিটার ব্যাসিলিকা গির্জায় সমবেত হন হাজারো মানুষ। এদিকে বড়দিনে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। গির্জায় গির্জায় প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। অংশ নিচ্ছেন পর্তুগালের খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরাও। গোটা বিশ্বে শান্তি কামনা স্থান পেয়েছে বড়দিনের প্রার্থনায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যরাতে মূল প্রার্থনার অনেক আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোয় ভিড় বাড়তে থাকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় যোগ দেন যিশু খ্রিস্টের অনুসারীরা। লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে। পর্তুগিজদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন দেশটিতে ঘুরতে আসা বিভিন্ন দেশের পর্যটকেরাও। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরাও অংশ নেন প্রার্থনায়। যুদ্ধ, হানাহানি বন্ধ হয়ে গোটা বিশ্বে শান্তি ফিরুক, এ প্রার্থনায় ছিল এবারের বড়দিনের উপাসনায় মূল চাওয়া। In holiday at the moment, visiting my parents, and I've liked. This is my second midnight mass in Portugal. Last year I was in Comporta. And I went to the local village mass, which was lovely. পরিবারের সঙ্গে নৈশভোজ সেরে মধ্যরাতে প্রার্থনা আমাদের বড়দিন উদযাপনের মূল আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম। এছাড়া মাস জুড়েই পর্তুগালে থাকে বড়দিনের নানা আয়োজন। আমরা এবার বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি। ইউরোপে বড়দিন উদযাপনের জন্য পর্তুগাল সেরা। চমৎকার আবহাওয়া বা বাহারি খাবারের আয়োজন সত্যি অন্যরকম। রাতে প্রার্থনা শেষে দিনব্যাপী রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা তাদের বড়দিন উদযাপনের জন্য বেছে নিয়েছেন পর্তুগালকে। অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ শেষে গোটা বিশ্বের শান্তি ফিরবে, এটি প্রার্থনায় চাইছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভক্তদের সঙ্গে ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময় করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার করে উৎসব ভাগাভাগি করেন তারা।
পরিবার নিয়ে এবার ব্যতিক্রমভাবে বড়দিন উদযাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই তুলনায় লিওনেল মেসির সামাজিক মাধ্যম ছিল সাদামাটা। ফেলিজ নাভিদাদ, হ্যাপি হলিডেজ। ক্রিস্টিয়ানো রোনালদোকে হেটাররা যতই পাগলাটি কিংবা দাম্ভিক মনে করুন না কেন, ভক্তদের কাছে তিনি সুপারহিরো। CR7ও জানেন কি করে তার সমর্থকদের উজ্জীবিত রাখতে হয় সব সময়, আর তাই যে কোনো উৎসবে সবার আগে তিনি শুভেচ্ছা বার্তা শেয়ার করেন ভক্তদের সঙ্গে, যার ব্যতিক্রম হয়নি এবারের ক্রিসমাসের বেলাতেও। তবে এবার একটু অন্যভাবে বড়দিন উদযাপন করেছেন ক্রিস্টিয়ানো। সান্তাক্লজের বেশ ধারণ কিংবা নামী কোনো হোটেলে উদযাপন নয়, বরং হিমশীতল পরিবেশে ছুটি কাটানোর একটি ছবি তিনি শেয়ার করে ভক্তদের দিয়েছেন ক্রিসমাসের শুভেচ্ছা। রনের মতো বাকিরাও বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে, তবে তা ছিল গড়পড়তা সাধারণভাবে। উৎসবের এই ক্ষণে দৃষ্টিকটু লেগেছে মেসি, ভিনি কিংবা এমবাপেদের, কারণ নির্ধারিত সময় তাদের ওয়ালে খেয়াল করা যায়নি তেমন কোনো বার্তা। তার চেয়ে বরং ব্যক্তিগত অর্জন কিংবা নিজের ব্র্যান্ড প্রমোশনে মনোযোগ ছিল তাদের বেশি। ফুটবলারদের বাইরেও ক্রিসমাস নিয়ে ক্লাবগুলোর মধ্যে ছিল মিশ্র অবস্থান। ম্যানচেস্টার ইউনাইটেড ইতিহাসের সবচেয়ে বাজে সময় কাটালেও ক্রিসমাসের রঙিন আলো ছিল তাদের সামাজিক মাধ্যম জুড়ে। উৎসবের ছবি শেয়ার করার পাশাপাশি ক্লাবটি অবশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে ভালো সময়ে ফেরার। একেবারেই মন খারাপের গল্প ম্যান সিটির ফেসবুক পেজে। টানা ব্যর্থতার জন্য কোনো উৎসব তাদের স্পর্শ করতে পারেনি, তাই বড়দিনের ছবি পোস্ট করার বদলে তাদের ওয়ালে দেখা গেছে হালান্ড, ডি ব্রুইনাদের অনুশীলনের ছবি। কারণ ছন্দে না ফিরলে কোনো উৎসব যে তাদের স্পর্শ করবে না তা বেশ ভালোভাবেই জানেন ম্যানেজমেন্ট। তবে স্পেন, জার্মানি কিংবা ইতালির ক্লাবগুলোর মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। সময় খুব একটা ভালো না কাটলেও শুভেচ্ছা বিনিময়ে ভুল করেনি ফুটবল ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদও তাই। ওদিকে বায়ার্ন, মিলান কিংবা পিএসজিও সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে চেষ্টা করেছে উৎসবের উপলক্ষ রাঙাতে। এসএম ইকবাল, সময় সংবাদ। অনুশীলন কবে জানা নেই, কাদের সঙ্গে খেলবেন সেটাও নিশ্চিত নয়। বিপিএলের দিন পাঁচেক আগেও এমন অনিশ্চয়তায় দিন কাটছে ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন উদাসীনতায় মাঠের ক্রিকেটে বেশি প্রত্যাশার সুযোগ নেই। বিস্তারিত সাব্বির মিথুনের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ক্রিকেট ভক্ত হয়ে থাকলে বিপিএল নিয়ে টুকটাক খোঁজ রাখাটা স্বাভাবিক। পছন্দের দল মাতাবেন কোন বিদেশি, প্রস্তুতি বা কবে নাগাদ শুরু, টুর্নামেন্টের 5 দিন আগে সে তথ্যটাও মাথায় থাকার কথা। তবে 11তম আসরের আগে এসবের কিছুই জানেন না ভক্তরা। অবশ্য তাদেরই বা দোষ কি? বিপিএল এর প্রস্তুতি শুরুর খবর নেই খোদ ক্রিকেটারদের কাছে। ফ্র্যাঞ্চাইজি মালিকের পরিকল্পনা জানা নেই 1.5 মাসের ক্রিকেটীয় দ্বৈরথে কারাই বা হবেন সতীর্থ। দলের ব্যস্ততায় এনসিএল এ খেলার সুযোগ হয়নি জাকির হাসানের। আপাতত বিপিএলই মঞ্চ শর্টার ফরম্যাটে নিজেকে প্রমাণের, যার জন্য প্রস্তুত হতে হবে। নিজের দল সিলেট স্ট্রাইকার্সের কোনো কার্যক্রম না থাকায় একাকী অনুশীলনী ভরসা এই ব্যাটারের। জাকিরের মতো এবাদত খালেদরাও নিজ শহর সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কেউ ঢাকা, কেউ বা অপেক্ষায় টিম প্র্যাকটিস শুরুর। এদের কেউই জানেন না টুর্নামেন্টে দলের লক্ষ্য বা কৌশল কি। বিদেশি কারা আসবেন সেই খবরটাও নেই। আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। এখনো কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি, বাট 27 তারিখ ফাইনাল হয়েছে। অলরেডি আমি কোচের সাথে কাজ করছি, তো আমি ওইটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে এমন অবস্থা নজিরবিহীন। অন্তত দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে বিপিএল এর যে গুরুত্ব, তাতে টুর্নামেন্টকে ঘিরে এমন উদাসীনতায় মাঠের ক্রিকেট নিয়ে প্রত্যাশা কমছে ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক, পরিবারের সদস্য সহ সফর সঙ্গী 15 জন। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি, সংস্কারের পরেই নির্বাচন বললেন উপদেষ্টা। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াত আমিরের। এই ছিল সময় সংবাদের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।